শিশির মনির, আপনার কাছে ৩টা প্রশ্ন। প্রথম যে বিষয়টা একটু জানতে চাই সেটা হচ্ছে যে আলাপটা আমরা একটু আগে করছিলাম, তো জামাত এই ইস্যুটা নিয়ে আসলে কি ভাবছে? কেননা আমরা যতটুকু জানি আপনি সুনামগঞ্জ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, এবং আপনি যে আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সেটি একসময় আওয়ামী লীগের দুর্গও বলা যায়। সুরঞ্জিত সেনগুপ্ত সেখানকার এমপি ছিলেন, সেখানে হিন্দু সম্প্রদায়ের প্রচুর জনগোষ্ঠী আছে। তো আপনার নির্বাচনী পলিসির জায়গা এবং দলীয় পলিসির জায়গা, জামাত কীভাবে আওয়ামী লীগকে যারা পরিচ্ছন্ন ইমেজ তাদেরকে দলে আনার ক্ষেত্রে জামাত কী ভাবছে? আমার নির্বাচনী এরিয়া ধরে নিতে পারেন বাংলাদেশের সবচাইতে ব্যতিক্রমী এক অঞ্চল। আচ্ছা, এখানে দলীয় বিবেচনার বাইরে ব্যক্তি বিবেচনায় নির্বাচন হয়ে থাকে। আপনি স্বাধীনতার ৭০ সালের নির্বাচন থেকে বিগত বছরের নির্বাচন পর্যন্ত যদি দেখেন, তাহলে দেখতে পাবেন এখানে দলের তেমন কোনো ভূমিকা ছিল না। এটি ম্যাক্সিমাম ছিল, এক পক্ষ ছিল বাবু সুরঞ্জিত সেনগুপ্তের পক্ষে, এক সময় ছিল গোলাম জিলানির পক্ষে, জি, এক সময় হয়েছে জনাব নাসির উদ্দিন চৌধুরীর পক্ষে। যে এই সমস্ত নেতৃবৃন্দ যখন যে দলেই গিয়েছেন সেই দল থেকেই তারা এমপি হয়েছে। দল পরিবর্তন করেছেন, প্রতীক পরিবর্তন হয়েছে, কিন্তু এমপি ঠিকই হয়েছেন, কন্টেস্ট করেছেন। একজন বর্ষিয়ান নেতা এখনো জীবিত আছেন, তিনি একটু অসুস্থ আছেন, জনাব নাসির উদ্দিন চৌধুরী। তিনি তার চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। তিনি যখন এমপি হয়েছিলেন তখন জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। তারপরে তিনি যখন বিএনপিতে জয়েন করেছেন, সকল লোক বিএনপি হয়ে গেছে। তার আগে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি নানান দল থেকে এমপি হয়েছেন, নানান মার্কা নিয়ে এমপি হয়েছেন। ফলে আমার এই দিরাইশাল্লার মাটিতে সকলেই জানে যে এখানে দলীয় বিবেচনার বাইরে মূলত নির্বাচন হয় ব্যক্তিগত ইমেজ এবং ব্যক্তির প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থেকে। জামাতের পলিসি কি? ফলে আমি মনে করি যদিও একটি প্রতীক থেকে মানুষকে নির্বাচন করে, জি, কিন্তু এখানে নির্বাচনের মূল চালিকা শক্তি দল নয়, মূল চালিকা শক্তি হলো ব্যক্তিগত ইমেজ। এই ক্ষেত্রে আমাদের এখানে আমি মনে করি এখানে যদিও একটা বড় অংশ হিন্দু কমিউনিটির বসবাস আছে, আমরা যেভাবে মিলেমিশে কাজ করছি, আমি তো খুবই আশাবাদী যে এখানে কোনো দলীয় ব্যারিয়ার কিংবা দলগত কোনো পরিচয় আগামী নির্বাচনে খুব বড় ধরনের প্রভাব ফেলবে না। জি, বেশি প্রভাব ফেলবে কোন ব্যক্তি তাদের অ্যাটেনশন ড্র করতে ক্লিয়ার। পারছেন এবং কাকে তারা অ্যাকসেপ্ট করতে পারছেন। এবং শুধু এখানে না, আমি মনে করি সারা বাংলাদেশেই জুলাই অভ্যুত্থানের পরে আগামী নির্বাচনে শুধুমাত্র প্রতীকের ভিত্তিতে নির্বাচিত করে প্রার্থীরা বিজয়ী হয়ে আসবেন, এই চিন্তা যদি কোনো রাজনৈতিক দল করে থাকেন সেটি ভুল হবে। আগামী নির্বাচনে কোন ব্যক্তির কোয়ালিটি কেমন, কি ধরনের কথা বলেন, কি ধরনের আচরণ করেন, কি তার বাচন ভঙ্গি, এজেন্ডা কিভাবে উপস্থাপন করেন, কি ক্রিয়েটিভ আইডিয়া আছে তার মাথায়, এবং জাতিকে কি দিবেন, এই আলোচনা যদি করতে পারেন, এই সমস্ত প্রার্থীরা শুধুমাত্র দলীয় বিবেচনার বাইরে গিয়ে প্রাধান্য পাবেন। এবং 5ই অগাস্টের পরে বাংলাদেশের মানুষের সাইকিতে এই ধরনের পরিবর্তন এসেছে বলে আমি দেখতে পাই। ফলে আওয়ামী লীগ এর সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক কাঠামোতে আছেন কয়জন, কত পার্সেন্ট লোক, ম্যাক্সিমামই তো জনগণ। এই জনগণকে তো আপনি দেশ থেকে বিতাড়িত করতে পারবেন না। এক্স্যাক্টলি। জনগণ কাউকে না কাউকে ভোট দিবে, কাউকে না কাউকে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, এবং সেটা নির্ভর করবে কোন আসনে, কোন জায়গায়, কোন এলাকায় কিভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদেরকে আত্মীকরণ করতে পারছেন, অ্যাকসেপ্ট করতে পারছেন, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ পার্টিকুলার পলিটিক্যাল এরিয়া। সব জায়গায় একরকম হবে না। কিন্তু আমি মনে করি সুনির্দিষ্ট অভিযোগ যদি কারো বিরুদ্ধে থেকে থাকে এবং কেউ যদি সত্যিকার অর্থে দুর্নীতি এবং অপকর্ম করে থাকেন, there should be given priority to be tried and to be prosecuted. তাদের বিচার হতে হবে। ওকে, ক্লিয়ার। এরপরে কিন্তু এই কারণে এরপরে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে আজকে একটি গণমাধ্যমে আমার চোখে পড়লো একটি বিষয়, সেটি হচ্ছে যে
নারীদেরকে হয়তো সরাসরি সংসদীয় আসনে জামাত প্রার্থী দিবে না, এরকম একটি বিষয়। এখানে জামাতের আসলে পলিসিটি কি, এটি কি সত্য, নাকি নারীদেরও আপনার কাছে আগে একটি বক্তব্যে আমরা শুনছিলাম এরকম যে একটা ইনক্লুসিভ প্যানেল হবে, হয়তো সেটি ডাকসুর প্রতিফলনও হতে পারে? অবশ্যই আমাদের কোনো কোনো প্রার্থীতেই এখন চূড়ান্ত হয়নি। আচ্ছা, একটু সম্ভবত যান্ত্রিক ত্রুটি বা ইন্টারনেটের সংযোগের কারণে আমরা পরবর্তীতে আবারও শিশির মনির কাছে যাব। আমরা একই প্রশ্ন একটু অসীম ভাই আপনার কাছে 2-3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন একই কথাই, যে বিএনপি ভাবছে কিনা, বড় একটি অংশ সমাজের বিএনপি, যে এরকম আওয়ামী লীগের যারা, যেটি একই প্রশ্ন বারবার না করি, এক্ষেত্রে আসলে বিএনপির নীতিটা কি? আমি ব্যক্তিগতভাবে জি যেটা চিন্তা করি, আমি বিএনপির কথা আমি বলছি না, কারণ আমি নীতি নির্ধারকদের মধ্যে নেই বা এই ব্যাপারে আলোচনা হয়নি। জি আমার ব্যক্তিগত উপলব্ধি যেটা, জাহিদ ভাই যে কথাটা বলেছেন, আমি অফ দ্য রেকর্ডে এই ধরনের কথাই কিন্তু বলছিলাম, যে দেশটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি একটা বৃহৎ জনগোষ্ঠীকে মনে করেন যে বাদ রাখবেন, তারা হয়তো ইনএক্টিভ হয়ে যাবে যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, কিন্তু একটা স্কোপ আছে। যারা ভালো ছিলেন তারা যদি বিভিন্ন রাজনৈতিক দলে মনে করেন যে চলে যায়, কিংবা আমি তো অবশ্য ভালো যারা ছিলেন তারা আমি মনে করি যে ঘৃণা ভরে তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করা উচিত। কারণ তাদের সংগঠন যেই ঘৃণিত যে কাজটা করেছে, শুধু যে আপনার জুলাই আগস্ট 2024 সালে যে কাজগুলো করেছে, জাহিদ ভাই বলেছেন 15 বছর ধরে দেশটাকে শোষণ করেছে, লুট করেছে, ব্যাংকগুলোকে খালি করেছে, বিদেশে টাকা পাচার করে নিয়ে গেছে, অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়ে গেছে, গুম খুন রাহাজানি মামলা হামলা কি না করেছে, তিনটি নির্বাচন করেছে যেগুলো মনে করেন যে আপনার গণতন্ত্র ধ্বংস করার জন্যে, মানে একদলীয় একটা সরকার এবং চিরস্থায়ী বন্দোবস্তের মতো যে অবস্থাটা হয়েছিল। জুলাই আগস্ট 24-এর যে অভ্যুত্থান বা এই আন্দোলন যদি না হতো, তাহলে আমি নিজেও কখনো ভাবিনি যে আওয়ামী লীগ কবে যাবে, কিংবা আমি যখন জেলখানায় গেছি যে কখনো বেরোতে পারবো কিনা, এই ধরনের একটা অবস্থা আমার মধ্যেও ছিল। যে কোনো কারণেই হোক তারা বিদায় নিয়েছে। যদি বিদায় না নিত তাহলে যে কী অবস্থা হতো সেটা আমি জানি না। তাহলে আমরা যাদের কথা আমি বলছি, যে তাদেরই তো উচিত আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে প্রয়োজনে স্বতন্ত্র একটা দল করুক না তারা। আপনারা নেবেন না? না, আমি সেটা বলছি না। এটা আসলে আমি একটা কথা বলি, জি এটার মধ্যে অনেক ক্ষত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে অনেক ক্ষত আছে, অনেক ঘা আছে। যেই জুলুম নির্যাতন হয়েছে, বাড়ি ঘরে থাকতে পারেনি, জমি জমা বিক্রি করে মামলা মোকদ্দমা চালাতে হয়েছে, সেরকম একটা অবস্থা থেকে হয়তোবা দেখা গেছে যে আপনি চাইলেই তো সব কিছু সহজে পারবেন না। ক্লিয়ার। একটা জিনিস থাকে যে কুলিং অফ একটা পিরিয়ড দরকার হয়। তাহলে রাজনৈতিক যে এনমিটিটা যেটা ছিল সেটা হয়তোবা সহনীয় হতে সময় লাগবে। কালের পরিক্রমায় হয়তোবা সেরকমও হতে পারে, একটা না একটা সময় দেখা গেছে যে আপনার কোথাও না কোথাও তারা চলে যাবে, যদি আওয়ামী লীগ ব্যাক করতে না পারে, কিংবা বিচার যদি হয়ে যায়, শেখ হাসিনা সহ তাদের যদি সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তারা যদি দোষী সাব্যস্ত হয়ে যান এই অপরাধের জন্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারা যদি তারা গিলটি হয়ে যান, তখন তো তারা একটা না একটা অবস্থানে যাবেন বা নেবেন। কিন্তু তার আগে আমি একটা জিনিস মনে করি, দেশটাকে এগিয়ে নেওয়াটা সবারই উচিত। এই বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনাটা করা উচিত, যা আপনি কোনো রেকনসিলিয়েশন প্রসেসের শুরু করতে পারেন কিনা আপনি, বা চিন্তা করতে পারেন কিনা। কারণ আপনাকে তো সেটা চিন্তা করলে ইমপ্লিমেন্ট করার একটা বিষয় থাকে। ইমপ্লিমেন্ট করতে হলে কীভাবে করবেন সেটার জন্য তো একটা পরিকল্পনা থাকতে হবে, কারণ এভাবে তো মনে করেন যে সব কিছু সম্ভব না।